আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ভিউ ক্লাস করতেছিলাম। আমরা আজকে দেখব কোষ বিভাজন। কোষ বিভাজনটা আমরা বই থেকে পড়ার চেষ্টা করব। আর যে লাইনগুলো পড়বো, এই লাইনগুলোর বাইরে ভাই কিছু পড়িও না। কারণ এই অধ্যায় থেকে তেমন আহামরি কিছু কোয়েশ্চেন হবে না। কিন্তু যেটুকু দিব সেটা পড়তে হবে। দেখো, সামুদ্রিক স্যালামান্ডার। আচ্ছা, ওয়াল্টার ফ্লেমিং যে কোষ বিভাজনটা লক্ষ্য করেন সেটা কোথা থেকে? সামুদ্রিক স্যালামান্ডার থেকে। এই জিনিসটা লাগবে আর এই নামটা লাগবে তোমাকে। সেটাকে ওয়াল্টার ফ্লেমিং লক্ষ্য করেন। এই যে রুডলফ, আমরা বললাম তো অতিরিক্ত কিছুই পড়বো না, যতটুকু লাগবে ততটুকুই পড়বো। দেখো, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। আমরা কি জানি যে কোষ বিভাজন 3 প্রকার? অনেকে কিন্তু 2 প্রকার দিয়ে আসবে, এটা ভুল। এটা করা যাবে না। অ্যামাইটোসিস মানে কোষ বিভাজন হচ্ছে তোমার 3 ধরনের। এর মধ্যে এতটুকু মনে রাখবা, সব মনে রাখবা না, যে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কোনটাকে? অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। এই জিনিসটা একটু মনে রাখবা। এগুলো লাগবে না কিছু, এগুলো লাগবে না। এই দেখো, এটা একটু মনে রাখি। আমরা সবাই জানি যে সমীকরণিক বিভাজন বলা হয় কোনটাকে? মাইটোসিসকে। আসলে আসতে পারে এই জিনিসগুলো। আচ্ছা, আমাদের এই অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই ছকটা। তোমার কি এই ছকটা পারো? এই পার্সেন্টেজটাও লাগবে। এই ছকের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই ছকটা এই অধ্যায়ের। আমরা জানি একটা হচ্ছে বিভাজনরত দশা আর একটা হচ্ছে কি প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেস যেটাকে বলা হয়। এই পার্সেন্টেজটা লাগবে। ইন্টারফেসের সময়কাল কত? 90 থেকে 95%। এটার সময়টা লাগবে না। আর এই দেখো, এই পার্সেন্টেজগুলো লাগবে, যে জি1 দশা, জি2 দশা। এই যে জি2 দশা 10 থেকে 20%, জি1 দশা হচ্ছে 30 থেকে 40%, আর এস বা সংশ্লেষণ দশা যেটা আছে সেটা হচ্ছে কত? 30 থেকে 50%। যে পার্সেন্টেজগুলো বললাম ভাই, সবগুলো পার্সেন্টেজই লাগবে। এখান থেকে কোশ্চেন হবে, এই জন্য পড়তে হবে। বুঝতে পারছো? এই পার্সেন্টেজগুলো একটু দেখবা। আর এখান থেকে তোমার তেমন কিছু লাগতেছে না। আর আমি এটা কি বলছি, জীবন দশা, এটা তো হয়েছে। হ্যাঁ, পার্সেন্টেজ এই যে 30 থেকে 40%। আর এসটা হচ্ছে কি সংশ্লেষণ দশা। এই যে সংশ্লেষণ, এখানে সংশ্লেষিত হয়। আর জি2 আমরা বলছি, এই যে এই লাইনটা একটু দেখো, যে জি2 থেকে মাইটোসিসে প্রবেশ হতে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরের প্রয়োজন হয়। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরের প্রয়োজন হয়। মানে তুমি জি2 থেকে যখন মাইটোসিসে প্রবেশ করবা শেষ ধাপটাতে, তখন তোমার একটা ফ্যাক্টরের প্রয়োজন হবে। সেটা একটু মনে রাখবা। আর সিডিকে, এটাও একটা কিন্তু তোমার জীবনে প্রয়োজন হয়। এটা একটু মনে রাখবা। আচ্ছা, দেখো, এই লাইনটা ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে 1 থেকে 1.5 ঘন্টা লাগে স্তন্যপায়ীদের তোমার কোষ চক্রের যে মাইটোটিক দশার যে সময়টা, 1 থেকে 1.5 ঘন্টা। এটা একটু মনে রাখবা। এটা খুব গুরুত্বপূর্ণ লাইন। এখান থেকে কোশ্চেন আসে যাবে অনেকবার। এটা থেকে কোশ্চেন মনে হয় 2 থেকে 3 বার কোশ্চেন আসছে। দেখো, আমরা ক্যারিওকাইনেসিস কিন্তু আগেই জানছি, যে নিউক্লিয়াসের বিভাজন। আচ্ছা, আমরা এখন বলবো কি প্রোফেজ, প্রোমেটাফেজ। এইগুলো লাইন থেকে দেখো কোনগুলো লাগবে। এগুলো 2-1টা লাইন আমাদের মনে রাখলেই যথেষ্ট। এটা চলছে যে দীর্ঘস্থায়ী পর্যায়, মাইটোসিসটা সরি, প্রোফেজ হচ্ছে দীর্ঘস্থায়ী পর্যায়। এটা একটু মনে রাখবা। আর এখানে কি হয়ে থাকে? জল বিয়োজন। আর জল যোজন কোথায় হতে থাকে? সেটা হচ্ছে টেলোফেজে। তাহলে প্রোফেজে কি হয়? প্রোফেজে হয় জল বিয়োজন, আর টেলোফেজে জল যোজন। আর এটা হচ্ছে দীর্ঘস্থায়ী পর্যায়। কিচ্ছু লাগবে না আর। দেখো, আমরা এখন প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ হচ্ছে কি স্বল্পস্থায়ী পর্যায়। আর এখানে কি হয়ে থাকে? তোমার নৃত্যের যে বিষয়টা বলছো, ওই লাইনটা বই দেখো তো। এই যে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়, এইটা একটু বিষয়টা মনে রাখতে হবে তোমাদেরকে। বুঝতে পারছো? আর এই লাইনটা একটু মনে রাখবা, যে স্পিন্ডল যন্ত্রের 2 মেরুর মধ্যবর্তী যে অঞ্চল সেটাকে বলা হয় ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। মানে স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী অঞ্চলটাকে আমরা কি বলবো? ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। এই লাইন 3টা একটু দেখবা ভাই। দেখো, আমরা এখন যাব, প্রথম দুইটা দেখছি, মেটাফেজ পর্যায়ে আসলাম। দেখো, মেটাফেজ পর্যায়ে মেটাকাইনেসিস ঘটে, এটা স্বাভাবিক ঘটনা, এটা আমরা জানি। এই যে খাটো এবং স্পষ্ট দেখায়, এটাও আমরা জানি। অতিমাত্রায় যে কয়েলিংটা হয়, এটা কোথায় হয়? তো মেটাফেজ পর্যায়ে, এটাও আমরা জানি। আর মেটাফেজ পর্যায়ের শেষ ভাগে প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে 2টি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয়। এই লাইনটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আমরা এড়াই যাই। তাহলে আমরা বুঝতে পারছি মেটাফেজ থেকে কোনটা করব। অ্যানাফেজ পর্যায়ে দেখো, যে 2 ভাগে ভাগ হয়ে যাওয়ার যে বিষয়টা,
এই যে সেন্ট্রোমিয়ার পৃথক হওয়ার সাথে সাথে অ্যানাফেজ পর্যায় শুরু হয়ে যায়। এই যে দেখো 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এটা এই দিক যাচ্ছে একটা, এটা হচ্ছে এই দিক যাচ্ছে। মানে অ্যানাফেজ পর্যায়ে কি হয়? মানে মেরুর কাছাকাছি এই জিনিসগুলো চলে যাচ্ছে। এই জিনিসটা আমাকে একটু মনে রাখতে হবে। যে দেখো আমি যদি একটু ডিরেক্ট লাইনটা তোমাদেরকে বলি যে এই যে অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালেই অ্যানাফেজ পর্যায়ের গতি সমাপ্ত হয়ে যায়। বুঝতে পারছো? টেলোফেজে বললাম এই যে জলযোজন ঘটে। একটু আগে বললাম না ওখানে জলবিয়োজন এখানে জলযোজন। এর বাইরে কিচ্ছু বলবো না যতটুকু বলতেছি। আবার বারবার বলতেছি। অনেক কিছু দেখলে মনে হবে যে এইটা কেন এড়াচ্ছেন এইটা কেন এড়াচ্ছেন, ভাই লাগবে না। এই জন্য এড়াচ্ছি। দেখো আমাদের কিছু কিছু কোষ আছে যেগুলো তোমার বিভাজন করা যায় না। এদের মধ্যে একটা হচ্ছে মানুষের লোহিত রক্ত কোষ, স্নায়ু কোষ। এই জিনিসগুলো একটু মনে রাখবা। লোহিত রক্ত কোষ, স্নায়ু কোষ, লাল অস্থিমজ্জা, এগুলো বিভাজিত করা যায় না। আচ্ছা, অনিয়ন্ত্রিত মাইটোসিস। এই অনিয়ন্ত্রিত মাইটোসিস কারণে কি কি হয়ে থাকে দেখো। এই যে P3 নামক প্রোটিন সাধারণত কোষকে বিভাজন হতে বিরত রাখো। বুঝতে পারছো? P53 এটা কি করে থাকে? বাধা দেয়, কোষকে বিভাজন হতে বাধা দেয়। এই যে টিউমার সৃষ্টি হওয়াকে কি বলা হয়? অনকোজেনেসিস। আমি একদম তোমাকে হেড লাইনগুলো বলে দিচ্ছি ভাই, তুমি হুবহু কোশ্চেন কমন পাবা দেখিও। অনকোজেনেসিস বলা হয় তাকে। টিউমার সৃষ্টি হওয়াকে আমরা অনকোজেনেসিস বলবো। দেখো নেক্রোসিস অ্যাপোপ্টোসিস এই দুইটা জিনিস হেভি ইম্পর্টেন্ট। এইখান থেকে তোমার কোশ্চেন হওয়ার যে চক্রটা থেকে আর এই দুইটা লাইন থেকে, মানে এরা 100% ইম্পর্টেন্ট হয়ে থাকে। হয় চক্রটা থেকে পার্সেন্টেজ দেয়, না হলে এইটা থেকে দেয় একটা কোশ্চেন। যে নেক্রোসিস অ্যাপোপ্টোসিস, যদি পুষ্টির অভাব হয়, যদি পুষ্টি হয় তাহলে কি হবে? নেক্রোসিস। আর দেখো না নেকড়ে বাঘগুলো অনেকে একদম হাড্ডি লাগা, এটু এইভাবে মনে রাখবা যে পুষ্টির অভাব হলে সেটা হচ্ছে নেক্রোসিস। আর যদি অ্যাপোপ্টোসিস এটা হচ্ছে জেনেটিক্যাল নিয়ন্ত্রিত মৃত্যু। অ্যাপোপ্টোসিস এটা হচ্ছে জেনেটিক্যাল নিয়ন্ত্রিত মৃত্যু। কোনটা কোন ধরনের মৃত্যু একটু মনে রাখতে হবে। এই লাইন দুটা খুব গুরুত্বপূর্ণ। দেখো আমরা অতিরিক্ত কিছুই পড়াবো না, আমরা অনেক কিছু স্কিপ করতেছি কিন্তু, বুঝতে পারতেছো? 4টা অপুষ্টকর সৃষ্টি হয় মায়োসিস, এটা লাগবে না, তোমরা জানি ছোটবেলায় পড়ছিলাম। দেখো তারপর দেখো লেপটেটিন, এইখান থেকে তোমার জাস্ট একটা লাইন লাগবে, সেটা হচ্ছে কি যে পোলারাইজড বিন্যাসটা যে ঘটে সেটা কোথায় ঘটে থাকে? লেপটেটিনে। বুকে বা ফুলের মতন দেখা যায় এটাকে, বুঝছো? এই যে এমন বিন্যাসটাকে বুকে, বুকে বা ফুল তোড়ার মতন দেখা যায়, এই জন্য একটু মনে রাখবা বুকে নামটা, বুকে এটা আসে যায়। এই যে সিনাপসিস কোথায় ঘটে থাকে, বাইভ্যালেন্ট কোথায় ঘটে থাকে, এটা একটু আসে কোশ্চেনে। এগুলো কোথায় ঘটে থাকে? জাইগোট, জাইগোটে সিনাপসিস ঘটে থাকে। বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোথায়? এই জাইগোটে বাইভ্যালেন্টের সৃষ্টি হয় জাইগোটিনে। এটা একটু মনে রাখবা, এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট, সিনাপসিস আর বাইভ্যালেন্টটা। আর দেখো প্যাকাইটিন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পর্যায়ে। প্যাকাইটিন পর্যায়ে কি হয়? মানে তোমার এই যে কায়াজমা সৃষ্টির যে ঘটনাটা, এটা মনে রাখতে হবে। আর একটা সিস্টার একটা নন সিস্টার মিলে যে এক্স আকৃতির একটা ক্রস, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। মোট কথা কায়াজমা সৃষ্টি, একটা নতুন অংশের বিনিময় ঘটতেছে, সেটা হচ্ছে প্যাকাইটিন পর্যায়ে। আচ্ছা, এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট, যে প্রান্তের দিকে সরে যে প্রান্তীয়করণ ঘটে, এটা প্রান্তীয়করণটা ডিপ্লোটিন পর্যায়ে ঘটে। আর পাশাপাশি লুপ সৃষ্টি হয় একটা 90 ডিগ্রি। বুঝতে পারছো? আর যদি শুধুমাত্র একটা থাকে সেক্ষেত্রে হবে 180 ডিগ্রি। দুইটা থাকলে হবে 90, দুইটা থাকলে হবে কত? সরি, 90, আর একটা থাকলে হবে তোমার 180 ডিগ্রি। আর এখানে বললাম যে প্রান্তীয়করণ ঘটে ডিপ্লোটিন পর্যায়ে। বুঝতে পারছো? দেখো এখান থেকে আর কিচ্ছু লাগবে না। এই অদৃশ্য হয়ে যাওয়ার যে ঘটনাটা, এটা মনে রাখবা, যে অদৃশ্য হয়ে যায় এটা হচ্ছে তোমার ডায়াকাইনেসিস পর্যায়ে। আমি একটু উপরে যাই, দেখাই ডায়াকাইনেসিস পর্যায়টা। আমরা একটা লাইন এড়াই আসছিলাম। এই যে দেখো
যে এই উপপর্যায়ের শেষের দিকে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায়। এই লাইনটা মনে রাখবা যে নিউক্লিওলাস কখন অদৃশ্য হয়ে যায়? ডায়াকাইনেসিস পর্যায়ে। আচ্ছা দেখো, এই যে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব থাকে, এটা জননকোষ সৃষ্টি, এই জিনিসগুলো আমরা একটু গুলাই ফেলি। এটা কি বলছে দেখো তো? এটা বলছে মায়োসিসের গুরুত্ব। এটা হচ্ছে মায়োসিসের গুরুত্ব হচ্ছে জননকোষ সৃষ্টি। আর আমরা যদি বলি জননাঙ্গ সৃষ্টি, জননকোষ সৃষ্টি বলছে এখানে। আর যদি বলি জননাঙ্গ সৃষ্টি, সেটা হচ্ছে মাইটোসিস। এই যে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব থাকে, এটা হচ্ছে কি? মায়োসিস। আর ক্রোমোজোমের ভারসাম্য রক্ষা করে, এটা হচ্ছে মাইটোসিস। পার্থক্যগুলো বুঝতে হবে, নাহলে ভুল করে আসবা। লাইগেজ এনজাইম জোড়া লাগায়, তোমরা জানো? আচ্ছা দেখো, আমরা এখন বলবো যে ক্রসিং ওভারের যে গুরুত্বটা। ক্রসিং ওভারের ফলে কি হয়, এতটুকু তো বুঝতে পারতেছো যে আগের একটা বৈশিষ্ট্য হারাবে, নতুন একটা প্রকরণ সৃষ্টি হবে। ক্রসিং ওভারের মাধ্যমে নতুন প্রকরণ সৃষ্টি হয়, জেনেটিক ম্যাপ তৈরি করে থাকে, আর কি করে থাকে? ভ্যারিয়েশন সৃষ্টি করে থাকে, জিনের অবস্থান নির্ণয় করে থাকে। এখানের মধ্যে দুইটা লাইন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে ক্রোমোজোমের অবস্থান নির্ণয় করে আর জেনেটিক ম্যাপ তৈরি করে থাকে, নতুন প্রকরণ সৃষ্টি করে থাকে। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। লাগবে না আর কিছু এখান থেকে। আর আমরা যদি একটু রিক্যাপ করি এখান থেকে কি কি লাগতে পারে, দেখো আমি যে মেইন লাইনগুলো বলছিলাম সেগুলো কিন্তু বেশিরভাগ দিছে। দেখো স্যালামন্ডার, 3 ধরনের কোষ বিভাজন, কয় ধরনের? 3 ধরনের। এই যে মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়ে থাকে। এই যে সিডিকেটা কোথায় থাকে সেটা দেখবা। এই যে সুপার কয়েলিং কোথায় হয়ে থাকে, কনসেন্ট্রেশন কোথায় ঘটে থাকে প্যাকাইডিন পর্যায়ে, এটা দেখাইলাম একটু আগে। এই যে P53 ডিফেক্টিভ হলে কি হয়ে থাকে, এই যে কোষ চক্র বিনষ্ট করে জিন হচ্ছে অনকোজিন। এখান থেকে আর তোমার লাগবে না। তাহলে বুঝতে পারছো এই অধ্যায়টা থেকে বেশি কিন্তু কোশ্চেন হয় না। যদি 1 থেকে 2টা কোশ্চেন হয়, 2টা হওয়ার চান্স, পসিবিলিটি খুবই কম। কিন্তু তুমি একটা যে কোশ্চেন আমি তো বললাম একদম দেখাই দিলাম, ওই চক্র থেকে পাবা, অথবা আমি যে 2টা জিনিস দেখাইলাম যে নেক্রোসিস অ্যাপোপ্টোসিস, এখান থেকে পাইতে পারো। মানে এখানে হাতে গোনা কিছু কোশ্চেন থাকে, যার কারণে আমি অধ্যায়টা বই থেকে দেখাই দিলাম। আচ্ছা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।